দরজায় করানো আছে তোমাদের এইচএসসি পরীক্ষা। কারো কারো ক্ষেত্রে সিলেবাস দেখা যাচ্ছে যে 80% কমপ্লিট, 50% কমপ্লিট, এরকম। খুব ভয়, আতঙ্ক, সেই সাথে একটু বিভ্রান্তিও রয়েছে মনের মধ্যে, তাই না? যাদের এখনো বেশ কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, তাদের ওইটাই ফিল আপ করে তারপর এইচএসসি পরীক্ষার জন্য যাওয়াটা ভালো। হাতে সময় আছে আর মাত্র 2 মাস। এইচএসসি পরীক্ষাতে কোনো চ্যাপ্টার বাদ দিয়ে যাওয়া যাবে না। এই 2 মাসের মধ্যে আমরা ঠিক কিভাবে আগাবো? ফিজিক্স নিয়ে সবচেয়ে বেশি মানুষের ভয় কাজ করে, ইনফ্যাক্ট আমারও কাজ করেছিল। একজন এইচএসসি পরীক্ষার্থী হিসেবে আমাদের প্রস্তুতিটা ঠিক কিভাবে হওয়া উচিত? হাই লেভেলে কিছু পড়তে যেও না। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দরজায় করানো আছে তোমাদের এইচএসসি পরীক্ষা। খুব ভয়, আতঙ্ক, সেই সাথে একটু বিভ্রান্তিও রয়েছে মনের মধ্যে, তাই না? হাতে সময় আছে আর মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে আসলে ঠিক কিভাবে তোমরা নিজেদের প্রস্তুতি নিবে এবং সর্বোচ্চ একটা প্রস্তুতি নিয়ে একটা সর্বোচ্চ ফলাফল অর্জন করবে, সেটা নিয়ে আমাদের আজকের এই পডকাস্ট। আজকের এই পডকাস্টে আমি আছি তোমাদের সাথে, তানজিম মুনতাকা সরবা, ঢাকা মেডিকেল কলেজ, 2023-24 শিক্ষাবর্ষ। আর আমি তাসনিয়া তৌফিক নাবিহা, ঢাকা মেডিকেল কলেজ, 2025-26 শিক্ষাবর্ষ। এই 2 মাসের মধ্যে আমরা ঠিক কিভাবে আগাবো? একজন এইচএসসি পরীক্ষার্থী হিসেবে আমাদের প্রস্তুতিটা ঠিক কিভাবে হওয়া উচিত, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আচ্ছা নাবিহা, তোমার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে যেহেতু সময় আছে আর 2 মাস, এই 2 মাসের মধ্যে তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আসলে কিরকম হবে? আচ্ছা, এখানে প্রিপারেশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে বিভিন্ন মানুষের বর্তমানে মানে সিলেবাস কমপ্লিট করার ধরনটা ডিফারেন্ট, ঠিক আছে? মানে কিভাবে বুঝাবো, অনেকের ক্ষেত্রে এখন সিলেবাস কমপ্লিটলি শেষ, আর কারো কারো ক্ষেত্রে সিলেবাস দেখা যাচ্ছে যে 80% কমপ্লিট, 50% কমপ্লিট, এরকম। তো যাদের 50% কমপ্লিট, তার সিলেবাস শেষ করা বা পড়াশোনার স্ট্র্যাটেজি, এবং যার হচ্ছে অলরেডি সব কিছু শেষ, তার জন্য জিনিসটা ডিফারেন্ট। যার হচ্ছে সিলেবাস অলরেডি শেষ, তার ক্ষেত্রে খালি রিভিশন করতে হবে এই মুহূর্তে। আর যাদের ক্ষেত্রে 80% কমপ্লিট, তাদের ক্ষেত্রে ধরো কারো কারো এমন হতে পারে যে তোমার কোনো চ্যাপ্টারের কোনো একটা সার্টেন পার্টে তোমার বুঝতে সমস্যা বা তুমি কখনোই ধরো নেই, এরকম হতে পারে। সেক্ষেত্রে 2 মাস আসলে অনেক বড় একটা সময়, তোমার পক্ষে সম্ভব এই মুহূর্তে ওই জিনিসগুলো, ওই গ্যাপগুলো ফিল আপ করে নেওয়া। ইনফ্যাক্ট আমি এটাই বলবো যে গ্যাপগুলো, যাদের এখনো বেশ কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, তাদের ওইটাই ফিল আপ করে তারপর এইচএসসি পরীক্ষার জন্য যাওয়াটা ভালো। কারো কারো আছে হয়তো একটা দুইটা চ্যাপ্টারই এখনো বাদ আছে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু সময় নিয়ে একদিনে একটা চ্যাপ্টার মোটামুটি শেষ করে দেওয়া সম্ভব। তো তোমরা চেষ্টা করো যে যাদের হচ্ছে এ ধরনের গ্যাপ আছে, তারা হচ্ছে চ্যাপ্টারগুলোকে শেষ করে নেওয়ার। এইচএসসি পরীক্ষাতে কোনো চ্যাপ্টার বাদ দিয়ে যাওয়া যাবে না, কারণ সব চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। কোথা থেকে কখন কি আসবে এটা আসলে ঠিক নাই। তো দেখা যায় যে বিভিন্ন সময় অনেক আমরা ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ পড়াটাকে অনেকটা বেশি প্রেফার করি, কিন্তু অনেক সময় দেখা যায় নন ইম্পর্টেন্ট টপিক থেকেও চলে আসতে পারে। তোমার যদি প্রিভিয়াস জ্ঞান থাকে, সেক্ষেত্রে তখন তোমার পক্ষে আনসার করাটা সুবিধাজনক। যেহেতু 2 মাস আছে, এখন হচ্ছে মানে গ্যাপ যাদের আছে, তাদের অবশ্যই তো নতুনভাবে সেই জিনিসটা পড়া দরকার। তবে এখনই হচ্ছে খুবই মানে হাই লেভেলে কিছু পড়তে যেও না। এইচএসসি লেভেল যেগুলো আছে ওইসব জিনিসে পড়ো। অনেকের ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকতে পারে, তাদের ক্ষেত্রে অনেক ধরনের ডিফিকাল্ট ম্যাথ প্রবলেমস এগুলো সলভ করার টেন্ডেন্সি থাকে। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু সময় কম, এখন একটু এইচএসসি লেভেল ম্যাথমেটিক্স বলো বা যে কোনো ধরনের থিওরি, এগুলো একটু এইচএসসি লেভেলে পড়াশোনা করাটা বেটার হবে। আচ্ছা, তো আমরা যদি একটু সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিয়ে কথা বলতে চাই নাবিহা, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, দেন হচ্ছে বায়োলজি, ম্যাথ, এইগুলো নিয়ে আসলে সবারই একটা মানে একটা চিন্তা ভাবনা থাকে, কারণ দেখা যায় যে আমরা অনেক সব চ্যাপ্টারে আমরা মোটামুটি অনেক ডিটেলস নিয়ে পড়াশোনা করি। এখন 2 মাসে আসলে দেখা যায় যে এত ডিটেলস নিয়ে আসলে পড়াশোনা করার সময়টুকু, ইচ্ছা থাকলেও আসলে সময় থাকে না। সো ইন দ্যাট কেস একটু সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, তোমার কাছে কি মনে হয় যে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটা আসলে কিভাবে নেওয়া উচিত? আচ্ছা, আমাদের যেগুলো সায়েন্সের সাবজেক্ট আছে, সেগুলোর বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন ধরনের প্রিপারেশন। ফিজিক্স নিয়ে সবচেয়ে বেশি মানুষের ভয় কাজ করে, ইনফ্যাক্ট আমারও কাজ করেছিল। তো ফিজিক্সের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে থিওরি। এখন যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে টেস্ট পেপার সলভ করাটা খুবই মানে কি বলবো, গোল্ড মাইন টাইপের, ওখান থেকে অনেক ধরনের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তো এখন হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফার্স্টে টেস্ট পেপার, আমি যেটা করতাম, আমি হচ্ছে আমাদের কলেজে যেসব নোট করাতো,
ফার্স্ট আমি নোটটা তো মোটামুটি একটু দেখে রাখতাম, বা তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় কোচিং করো, সেখানে তো অনেক ধরনের নোট করে, ক্লাস নোটস দেয়। ফার্স্টে নোটগুলো মোটামুটি একটা আন্দাজ নিয়ে তারপর তোমার যখন মানে চ্যাপ্টারটা সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে যাবে যে হ্যাঁ চ্যাপ্টারে এগুলো আছে, বা সূত্রগুলো একবারে যদি দেখে নিতে পারো, ওটা দেখার পরে তারপর হচ্ছে টেস্ট পেপারে গিয়ে তুমি টেস্ট পেপার ধরে ধরে ঘয়ের যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে ওগুলো সলভ করো। এরপর মানে সলভ করতে করতে যখন দেখবা যে কোনো একটা কোয়েশ্চেন তুমি পারছো না, এ ধরনের যখন কোয়েশ্চেন থাকবে ফিজিক্সের ক্ষেত্রে, তখন ওই কোয়েশ্চেনটা দাগায় রাখো। যদি একদমই না বুঝো তাহলে সেক্ষেত্রে দেখবা যে ওই কোনো যদি খুবই কঠিন কোয়েশ্চেন হয়, তখন দেখবা যে মানে ইউটিউবে অনেক ফ্রি ভিডিওস পাওয়া যায় কোয়েশ্চেন সলভিং এর উপর, সেখান থেকে তোমরা সলভ নিয়ে নিতে পারো বা কনসেপ্টটা বুঝে নিতে পারো। মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ম্যাথ যখন সলভ করবা তখন অবশ্যই মানে বুঝে বুঝে সলভ করতে হবে। খালি মুখস্থ করে চলে গেলাম এই জিনিসটা করা যাবে না, সূত্র ধরে আর যখন সলভ করবো তখন হচ্ছে ফার্স্টে কোয়েশ্চেনটা দেখে নিজে সলভ করা ট্রাই করবো, তারপর দেখবো যে আমার সলভটা মিলেছে কিনা। যদি না মিলে তখন কোথায় ভুল হচ্ছে ওই জিনিসটা টেস্ট পেপারে তো আনসারও দেওয়া থাকে, আনসার দেখে তখন নিয়ে ঠিক করে নিতে পারবা। এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে। তারপর হচ্ছে ম্যাথ মানে ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে। তারপর হচ্ছে থিওরির জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে যখন আমার হাতে একদমই কম সময় ছিল, এখন যেহেতু 2 মাস আছে, তোমাদের 2 মাস অনেক সময়, তারপরেও বলছি যে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে ক খ এর যেসব পার্টগুলো আছে টেস্ট পেপার ধরে ধরে সেটা ফার্স্ট তুমি গ ঘ এর ম্যাথগুলো সলভ করার পরে ক খ এর থিওরি বেসড জিনিসগুলো সলভ করতে পারো। আর তারপর ক খ এর যেসব সংজ্ঞাগুলো আছে ওগুলো অবশ্যই আমি বলবো না যে গাইড থেকে পড়ো বা টেস্ট পেপার থেকে পড়ো, সেগুলো কোনো একটা সার্টেন বই ধরে পড়লে সেটা হচ্ছে টিচাররা প্রেফার করে ওই আনসারগুলো, কারণ বইয়ের রেফারেন্সটা তারা পছন্দ করে। তো ওটার জন্য তোমরা সেক্ষেত্রে বইয়ে ফেরত যেতে পারো, বইয়ে গিয়ে জিনিসগুলো সলভ করতে পারো। আবার আমরা যেমন হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বইটা পড়তাম, ইসাক স্যারের বইয়ে থিওরি পড়া যায়, আবার তপন স্যারের বই থেকেও থিওরি পড়া যায়। আর যাদের টেস্ট পেপার সলভ করার প্রতি খুব একটা মানে ইচ্ছাটা কম, তারা সেক্ষেত্রে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে বইয়ের পেছনেও কোয়েশ্চেন থাকে, সেগুলো সলভ করা যায়, অনুশীলনী কোয়েশ্চেন থাকে সেটা সলভ করা যায়। ওটা যেমন একাডেমিকে কাজে লাগে, আবার অ্যাডমিশনের ক্ষেত্রেও কাজে লাগে। তবে টেস্ট পেপার সলভ করাটাই ভালো ফিজিক্সের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে একটা বই নিয়ে সেই বইয়ের যতগুলো দেখবা যে হচ্ছে কিছু ম্যাথের পাশে এরকম সাল ধরে মানে লেখা থাকে যে কোন সালে কি কোন কোয়েশ্চেনটা আসছে না আসছে, ওইভাবে তুমি মানে ধরে ধরে অনুশীলনীগুলো সলভ করতে থাকো। তারপর তুমি টেস্ট পেপারে যাও, টেস্ট পেপারে গিয়ে যদি দেখো যে রিসেন্ট কোনো একটা কোয়েশ্চেন আসছে যেটা তোমার বইয়ে নাই, সেই কোয়েশ্চেনটা তখন তুমি হচ্ছে গাইড থেকে বা টেস্ট পেপার দেখে তখন ওটা সলভ করে নাও। এটা ম্যাথের ক্ষেত্রে। ম্যাথে তো থিওরি থাকে না, এই জন্য এটা একটা বেনিফিট। কেমিস্ট্রি ক্ষেত্রে আমি বলবো যে হাজারি স্যারের যে বইটা আছে ওইটাই ফার্স্টে পড়ে নাও, পুরাটা যা যা পড়ার আছে সবকিছু পড়ে নাও। তারপর তুমি হচ্ছে টেস্ট পেপারে যাও, টেস্ট পেপারে গিয়ে ধরে ধরে দেখো যে মানে কোনো কিছু তোমার বাদ চলে গেছে কিনা। যদি এমন হয় যে মানে মাঝে মাঝে হাজারি স্যারের বইয়ের বাইরে থেকে কোশ্চেন আসতে পারে, এমন যদি কোনো টপিক থাকে সেটা তখন তুমি টেস্ট পেপার দেখে আনসারটা দেখে নিতে পারো, অথবা তোমার কাছে যদি টেস্ট পেপারের মানে তোমার কাছে মানে বইটা থাকে যে এই বই থেকে কোশ্চেনটা আসছে, তুমি ওই বই থেকেও জিনিসটা পড়ে নিতে পারো। আর ফাইনালি বায়োলজির ক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নাই, তোমাকে বই পড়তেই হবে। টেস্ট পেপার দেখে বায়োলজি পড়ার কোনো মানে হয় না, আগে বইটা পড়তেই হবে, তারপর তুমি টেস্ট পেপার থেকে জাস্ট কোয়েশ্চেনগুলো দেখে যাও। টেস্ট পেপারে আনসার দেখতে যাও না বায়োলজির ক্ষেত্রে, বায়োলজির সব আনসার তোমাকে বই থেকেই লিখতে হবে, এটার ক্ষেত্রে কোনো মাফ নাই। এটা সিকিউ বললাম। এমসিকিউর ক্ষেত্রে তোমাদের যাদের অলরেডি সিলেবাসটা শেষ তারা একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যে বোর্ড কোয়েশ্চেন ওয়াইজ মানে 25টা কোয়েশ্চেন একসাথে থাকে, যেই সেটগুলো থাকে মানে টেস্ট পেপার কিনলেই দেখবা যে লাস্ট 3 বছরের কোয়েশ্চেনগুলো একসাথে হচ্ছে তারা বিভিন্ন বোর্ড ওয়াইজ সাজায় রাখে। তো তুমি হচ্ছে তখন ওগুলো সলভ করতে পারো। আর যাদের কাছে মনে হয় যে সিলেবাসটা একটু একটু বাকি আছে, বা এমন কনফিডেন্স পাচ্ছ না যে তুমি এখন না পড়েই এমসিকিউ সলভ করে যাবে, এটা পারবা না, তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা দেখবা কিছু কিছু টেস্ট পেপার থাকে যেখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউস থাকে। আবার যদি উদাহরণ টেস্ট পেপার না পাও তাহলে সেক্ষেত্রে আবার বলবো যে ওই যে মেইন বইয়ের অনুশীলনীতে কোশ্চেনগুলো অনেক সময় থাকে, তো ওখান থেকে তোমরা সলভ করতে পারো। এটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথের ক্ষেত্রে বললাম। থ্যাংক ইউ নাবিহা, এত সুন্দর করে নাবিহা আমাদের খুব ডিটেল একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি বলে দিয়েছে। নাবিহার সাথে যদি আমি ছোট্ট করে একটা লেজ লাগিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই 4টা সাবজেক্টের পাশাপাশি আরও 3টা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ আর হচ্ছে আইসিটি। এবং এই 3টা সাবজেক্টের আসলে মানে যদি ম্যাক্সিমামের ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে ম্যাক্সিমামই এটা নিয়ে খুবই প্যানিক করে। এটার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে এটা আমরা রেগুলারলি পড়ি না। আর আমার ক্ষেত্রেও এটা হয়েছে, নাবিহার ক্ষেত্রেও হয়েছে কিনা আমি সেটা জানি না।
কিন্তু আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমামই আসলে বাংলা, ইংলিশ আর আইসিটিতে আসলে সেরকমভাবে খুব বেশি গুরুত্ব দেয় না। সবাই আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর বায়োলজি এগুলাকে মেজর সাবজেক্ট মনে করে ওগুলাতেই আসলে ম্যাক্সিমাম সময়টা দিয়ে দেয়। কিন্তু যেহেতু এইচএসসিতে আমাদের এই সাবজেক্টগুলো আছে এবং সেই সাথে এই সাবজেক্টগুলোতেও কিন্তু আমাদের একটা ভালো নাম্বার গেইন করা কিন্তু একটা ম্যান্ডেটরি জিনিস। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে রেগুলারলি এসব ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো পড়ার পাশাপাশি কেউ যাতে এই বাংলা, তারপর ইংলিশ, আইসিটি এই সাবজেক্টগুলো যে এক্সিস্ট করে এটা যাতে কেউ ভুলে না যায়। অবশ্যই মাথায় রাখতে হবে যে বাংলা, ইংলিশ আর হচ্ছে আইসিটি এই তিনটা সাবজেক্টেও সমানভাবে একটা ভালো প্রিপারেশন নিতে হবে। এবং আমার কাছে মনে হয় যে এই জন্য রেগুলারিটি ইজ দ্য মেইন কি। রেগুলারিটি মেনটেন করে যদি তোমরা রেগুলারলি বাংলার প্রত্যেকটা গল্প, কবিতা, তারপর উপন্যাস এগুলা যদি তোমরা রেগুলারলি পাঠ পরিচিতি যেটা আছে সেগুলো যদি একটু ভালো করে পড়ে রাখো, দেন কোয়েশ্চেন কিভাবে আসে, সৃজনশীলের কোয়েশ্চেনগুলো একদম বোর্ড কোয়েশ্চেনগুলো 2016 সাল থেকে শুরু করে ওই কোয়েশ্চেনগুলো যদি তোমরা একটু দেখে রাখো যে কিভাবে কোয়েশ্চেন আসতেছে, কোয়েশ্চেন লিখার প্যাটার্ন, সেগুলো একটু তোমরা বাংলার ক্ষেত্রে দেখে রাখবা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বাংলার ক্ষেত্রে কিন্তু হাতের লেখার স্পিড মেনটেন করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকে আছি যে বাংলা লিখতে পারি অনেক ভালো করে, কিন্তু লাইক এনাফ সময় না থাকার কারণে দেখা যায় যে মানে আমরা সময় কুলাতে লিখে শেষ করতে পারতেছি না। এই ক্ষেত্রে কিন্তু বাংলার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট করাটা কিন্তু অনেক দরকার। ইংলিশের ক্ষেত্রেও সেম। ইংলিশের ক্ষেত্রে টেস্ট পেপারটা মেনটেন করা খুবই দরকার। টেস্ট পেপারের প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন সলভ করা অনেক বেশি দরকার। তো যেই টেস্ট পেপারই ফলো করা হোক না কেন, অনেকে নবদূত ফলো করে, যাই হোক আমি আর নামের দিকে না যাই, কিন্তু টেস্ট পেপার সলভ করে বিগত বছরের কোয়েশ্চেনগুলা খুব সুন্দর করে সলভ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফর ইংলিশ। অ্যান্ড আইসিটির ক্ষেত্রেও সেম, মানে টেস্ট পেপার ইজ দ্য মেইন কি, যে টেস্ট পেপার সলভ করবা, বোর্ডের কোয়েশ্চেনগুলো একদম রেগুলারলি বোর্ড কোয়েশ্চেনে যাতে কোনো গ্যাপ না থাকে, এটা হচ্ছে কথা। তো আইসিটির ক্ষেত্রেও প্রত্যেকটা চ্যাপ্টারের যে বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যাটলিস্ট খুব ভালো করে সুন্দর করে বুঝে বুঝে, আইসিটি কিন্তু ইজ নট অনলি তুমি মেমোরাইজ করে যাবা এরকম না, বেশ কিছু জিনিস বোঝার, ওই এইচটিএমএল, দেন লজিক গেট, এগুলো কিন্তু বোঝার জিনিসপাতি। তো কোডিং এগুলো হচ্ছে তোমরা বুঝে বুঝে সলভ করবা, কারণ টেস্ট পেপারে আসলে মানে অনেক টপিক থাকে, বাট ইটস নট লাইক দ্যাট যে টপিক একদম মানে হুবহু কোয়েশ্চেনটা কিন্তু কমন পড়ে না, বাট টপিকটা যেহেতু কমন পড়ে যায়, সো ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় যে একদম টপিকগুলো বুঝে বুঝে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো নাবিহা, তুমি হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে এই যে রেগুলারিটিটা যে মেনটেন করার কথা আমি বললাম, এই রেগুলারিটিটা আসলে কিভাবে মেনটেন করা যেতে পারে, তোমার কাছে কি মনে হয়? আচ্ছা, রেগুলারিটি মেনটেন করার ক্ষেত্রে আমার মনে হয় পরীক্ষা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কোনো একটা জায়গায় যখন পরীক্ষার রুটিন দেওয়া হয় তখন হচ্ছে অটোমেটিক্যালি আমার মধ্যে একটা প্রেশার কাজ করে যে হ্যাঁ, আমাকে পড়া শেষ করতে হবে। আর এখন যেহেতু মোটামুটি প্রায় এইচএসসির কাছাকাছি সময় চলে এসেছে, এজন্য বিভিন্ন জায়গায় মডেল টেস্ট শুরু হয়েছে। তো মডেল টেস্ট দেওয়ার মানে অনেক গুরুত্ব। কারণ বাংলার ক্ষেত্রে মেইনলি বাংলা, ইংলিশ, আইসিটি এই ৩ টা সাবজেক্টের ক্ষেত্রে আমরা যেহেতু গুরুত্ব কম দেই, যে মডেল টেস্ট যখন শুরু হয় তখন এগুলোতে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কি ধরনের প্রিপারেশন নিয়েছি জিনিসটা বোঝা যায়। যেমন বাংলার ক্ষেত্রে হাতের লেখার স্পিড, আমি আদৌ ৭টা সৃজনশীল শেষ করতে পারছি কিনা এই জিনিসটা বোঝা যায় যখন আমি মডেল টেস্ট দিচ্ছি তখন। তারপর মডেল টেস্ট দিলে তোমার মোটামুটি হচ্ছে এইচএসসিতে কি ধরনের পরীক্ষা হবে সেরকম একটা সিমুলেশন টাইপের বলা যায়। তুমি হচ্ছে একটা জায়গায় গিয়ে তোমার যখন পরীক্ষা দেওয়ার অভ্যাস হবে, লেখার অভ্যাস হবে, তখন তোমার হাত যে অবশ হয়ে যায় এরকম ধরনের কিছু হবে না। তোমার পরীক্ষা ভীতিটা কমবে। সেক্ষেত্রে মডেল টেস্ট দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এক্ষেত্রে। আচ্ছা, তো এই যে মডেল টেস্টের কথা বলছো, তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে যার মনে করো যে তুমি একটু আগে এই পয়েন্টটা বলেছিলে যে যার মনে করো যে 80 থেকে 90% সিলেবাস কভার্ড আপ, বা মনে করো যার 100%, এমন অনেকেই আছে যে 100% সিলেবাসই কভার্ড আপ, বাট এমন অনেকেরই কিন্তু এরকম কেসও আছে যে হয়তোবা তার 50% সিলেবাস হয়তোবা শেষ হয়েছে, বাকি 50% সিলেবাস তার বাকি, এমন হতে পারে। বা হয়তোবা এমনও আছে যে অনেকে হয়তোবা 50%-এর মতো সিলেবাসও তার শেষ হয় নাই। সো ইন দ্যাট কেস তারা অ্যাকচুয়ালি তাদের প্রিপারেশনটা এখন কিভাবে নিতে পারে, এবং এই ক্ষেত্রে তারা আসলে প্রত্যেক মানে চ্যাপ্টারগুলো আসলে কিভাবে সাজিয়ে গুছিয়ে পড়তে পারে সেটা নিয়ে যদি একটু বলতে। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু মানে 50% সিলেবাসও যদি কারো কমপ্লিট না থাকে, দ্যাট মিনস যে তাদের একটা সাবজেক্টে যদি হয় ১২টা চ্যাপ্টার, সেক্ষেত্রে এমন হইতে পারে যে তার ৬টা থেকে ৫টা চ্যাপ্টার একদমই করা হয়নি। তো সেই ক্ষেত্রে ওই ৬টা বা ৫টা চ্যাপ্টারের ক্ষেত্রে একটা বেসিক ধারণা তার থাকা লাগবে। আমি তো মনে করি না যে এইচএসসি কোনো পরীক্ষার্থী কমপ্লিটলি ক্লুলেস মানে ৫-৬টা চ্যাপ্টার কমপ্লিটলি তার বাদ হয়ে গেছে, এই ধরনের টেন্ডেন্সি সাধারণত থাকে না কারো। বাট যদি এমন হয় যে, তো এজন্য আমি যখন কথা বলছি তখন আমি এটা ধরে নিচ্ছি
পাচ্ছি যে তাদের অন্তত এটা নিয়ে একটা বেসিক ধারণা আছে। তো সেক্ষেত্রে আমি বলব যে এই ৫-৬টা চ্যাপ্টারের ক্ষেত্রে এখন অনেক বেশি টাইম দেওয়ার সময় নাই। এর জন্য এক্ষেত্রে টেস্ট পেপার ধরে মানে ফার্স্ট এ চ্যাপ্টারগুলো মোটামুটি একটু দেখে নাও। ঠিক আছে? যে কোনো একটা নোট দেখে বা কিছু একটা দেখে মোটামুটি চ্যাপ্টারটাকে নিয়ে একটা আইডিয়া নিয়ে তারপর টেস্ট পেপারে যাও। টেস্ট পেপারে গিয়ে দেখো যে ওই চ্যাপ্টার থেকে কোন ইম্পোর্টেন্ট টপিক ওয়াইজ কোয়েশ্চেন আসছে। সেই কোয়েশ্চেনগুলো তখন তোমার বই থেকে ওই জিনিসগুলো পড়ে নাও। এখন ডিটেইলসে পড়ার আসলে সময় নাই। এর জন্য হচ্ছে এর চেয়ে মানে ইম্পোর্টেন্ট টপিক ওয়াইজ পড়াটা বেটার। তবে যদি মানে 50 থেকে 60% সিলেবাস কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে ২ মাস অনেক টাইম। ইটস পসিবল তোমার বাকি সিলেবাসটা কমপ্লিট করে নেওয়া। বাট সম্পূর্ণরূপে কোনো চ্যাপ্টার বাদ দিয়ে যাওয়াটা বোকামি। এটা করা যাবে না। হ্যাঁ, সো আমি যদি এটার সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে হয়তোবা তার ৫-৬টা একটা সাবজেক্টে হয়তোবা তার মানে ধরে নিচ্ছি যে বোটানিতে হয়তোবা তার ৪-৫টা চ্যাপ্টার এখনো বাকি। সো অনেকে যেটা করে যে মানে ৩-৪টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তারা পড়ে, বাকি ২-৩টা চ্যাপ্টার দেখা যায় যে একদম কমপ্লিটলি বাদ দিয়ে চলে যায়। সো ইন দ্যাট কেস নাবিহা যেটা বললো যে এটা একটু রিস্কি, এটার একমাত্র রিজন হচ্ছে যে দেখা যায় তা এমনও কিন্তু হতে পারে যে পরীক্ষার সময় তুমি যে চ্যাপ্টারটা বাকি মানে বাদ রেখে গেছো সেই চ্যাপ্টারটা থেকে হয়তোবা অনেক ইজি একটা কোয়েশ্চেন চলে আসছে, যাতে করে মানে মানে এরকম একটা কোয়েশ্চেন হয়তো বা আসছে যেটা কেউ যদি একবার হইলেও এই চ্যাপ্টারটা পড়ে যায় তো একটা মিনিমাম বেসিক আইডিয়াও যদি থাকতো সে এটা চাইলে অ্যান্সার করে ফেলতে পারতো। তখন দেখা যাবে তোমারই পরীক্ষার হলে একটা এরকম একটা রিগ্রেট ফিলিং হবে যে আচ্ছা এই চ্যাপ্টারটা মানে এই কোয়েশ্চেনটা তো অনেক চেনা চেনা, মানে আমি দেখলেই পারতাম, কিন্তু যেহেতু তুমি ওই চ্যাপ্টারটা একদম পুরা কমপ্লিটলি বাদ দিয়ে গেছো, তো তখন কিন্তু তোমার আসলে সেই স্কোপটাও আর থাকবে না। মানে আমি আসলে নিজের লাইফেই এটা একদম ফুললি কমপ্লিটলি এক্সপিরিয়েন্স করে আসছি। সো এটা আসলে মানে জুনিয়রদের প্রতি একটা সাজেশন যে কোনো চ্যাপ্টারে একদম 100% বাদ রেখে যাও না, একদম মিনিমাম একটা বেসিক একটা নলেজ তোমরা অবশ্যই রাখো প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে, যাতে করে মানে লাইক তুমি গিয়ে ওখানে ব্ল্যাঙ্ক ফিল না করো আর রিগ্রেটও যাতে না করতে হয়। আর অবশ্যই যেহেতু এমসিকিউটা একদম মিক্সড হয়ে আসে, সো এমসিকিউ তো আমাদের পারতে হবে। সো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমরা যেই চ্যাপ্টারগুলো বাকি অ্যাটলিস্ট একদিন রেখে তোমরা একটু বসো, দরকার হলে পড়ার পরিমাণটা তোমরা বাড়াই দিতে পারো। যদি তুমি আগে 10 ঘন্টা পড়তা এখন তুমি 15 ঘন্টা পড়বা, কারণ এখন সময়টাই আসলে পড়ার, তাই না? আচ্ছা নাবিহা। এখানে একটা হ্যাঁ ছোট জি। কথা আমি এড করি। সেটা হচ্ছে যে তোমাদের এইচএসসি রুটিন গুলো দেখবা যে আমাদের সময় বা আগে আমরা সিনিয়রদের ক্ষেত্রেও যেটা দেখেছি সেটা হচ্ছে যে রুটিনটা এমনভাবে করা হয় যেগুলো একটু কঠিন সাবজেক্ট সেগুলোর আগে বেশ বড় একটা গ্যাপ পাওয়া যায়। যেমন আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষার আগে মোটামুটি ৪ দিনের একটা গ্যাপ ছিল। কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার আগে একটা ঘটনা ঘটে আমাদের দেশে, যেটার কারণে আমরা মোটামুটি ১০ দিনের একটা গ্যাপ পেয়ে যাই। বায়োলজির ক্ষেত্রেও এরকম আমরা ৫ দিনের একটা গ্যাপ পাই, এ ধরনের হয়। তো এই সময়গুলো কারো হয় কি তারা ভাবে যে যেহেতু অনেক সময় এজন্য তারা পড়াটা কমায় দেয় বা পড়ে না, এমনও হয়। আমি এরকম নিজের চোখে দেখেছি। এজন্য আমি বলছি যে যদি এমন হয় যে তোমার কেমিস্ট্রির ফার্স্ট পেপারের আগে ৪ দিন বা ৫ দিন সময় পেয়েছো, ৫টা দিনই সময়টা ইউজ করো। তুমি যেহেতু ৫ দিন সময় পেয়েছো ধরেই নাও কোয়েশ্চেন কঠিন হবে। হবেই হবে আমি এমন বলছি না, বাট হতেই পারে। তো সেক্ষেত্রে তুমি ডিটেইলসে সবকিছু পড়ো। ৫ দিন অনেক সময়। ৫ দিনে ৫টা চ্যাপ্টার মানে ৫ দিনে তুমি যদি মানে প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়ো তাও তোমার মানে অনেকটা টাইম বেঁচে যায়। তো প্রতিদিনকেই কাজে লাগাও। কোনো দিনকে এমনি মানে ফুর্তি করে কাটায় দিলাম এটা করে দিলাম বা ঘুমায় কাটায় দিলাম এই জিনিসটা করো না। তোমার এইচএসসি পরীক্ষা খুবই ক্রুশাল একটা টাইম। প্রতিদিন পড়াশোনা করে কাটানোটা বেটার। ইন দ্যাট কেস নাবিহা তুমি এখন যে কথাটা বললা যে এই টাইমটাকে ইউটিলাইজ করার যে ব্যাপারটা, যে প্রত্যেকটা মানে দিনই তুমি হচ্ছে একটু প্রপারলি ইউটিলাইজ করো। সো আমার কাছে মনে হয় যে টাইম ইউটিলাইজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যারিয়ারটা এখন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজেজ। হুম। তো তুমি যদি সোশ্যাল মিডিয়া ইউজেজ নিয়ে একটু বলতা যে অ্যাকচুয়ালি তুমি কিভাবে সোশ্যাল মিডিয়াটাকে প্রপারলি ইউজেস করেছিলে, যাতে করে জুনিয়ররাও আসলে বুঝতে পারে যে এখন আসলে সোশ্যাল মিডিয়াটা ঠিক কিভাবে ইউজ করা উচিত। আচ্ছা, এক্ষেত্রে আমি মনে করি যে মানে এইচএসসি পরীক্ষা যেহেতু ২ মাস মোটামুটি বাকি আছে, এজন্য এই টাইমে সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করে নেওয়াটাই ভালো। অনেকের একটা লজিক থাকে যে সোশ্যাল মিডিয়াতে না গেলে তারা তো দুনিয়াবি ঘটনা সম্পর্কে তারা জানতে পারবে না। তো সেক্ষেত্রে আমি বলব তুমি পেপার পড়ো। দরকার তো নাই তোমার মানে সোশ্যাল মিডিয়া থেকে জিনিসপত্র জানার। অনলাইন থেকে জানার তো দরকার নেই। তোমার অফলাইনে একটা মিডিয়াম আছে। তুমি পেপার পড়ো। আর তারপরেও যদি অনেকের মনে হয় যে মানে সোশ্যাল মিডিয়াটা মেইনলি মানুষ রিক্রিয়েশন এর জন্যই বেশি ব্যবহার করে। তো তোমার যদি মনে হয় যে একটা রিফ্রেশমেন্ট এর জন্য তোমার কিছু জিনিসপত্র দেখা দরকার, তো আই থিংক সোশ্যাল মিডিয়া কমপ্লিট ইউজ না করে তুমি একটা অল্টারনেটিভ খুঁজো। ইউটিউব দেখো বা সেটা দেখলেও কম টাইমের জন্য দেখো, বেশি টাইমের জন্য দেখো না। দিনে তোমার যদি দেখতেই হয় এমন সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে তুমি ধরো তোমার নিজেকে একটা মানে মানে কি বলে রিওয়ার্ড সিস্টেম করে দাও যে হচ্ছে তুমি ৫ ঘন্টা পড়বা তারপর তুমি ০.৫ ঘন্টা
সোশ্যাল মিডিয়া ইউজ করবা, এরকম করতে পারো। সেক্ষেত্রে দেখবে পড়াশোনার স্পিডটা বাড়বে। এছাড়া আমি বলব যে সোশ্যাল মিডিয়া পুরাটাই ডিঅ্যাক্টিভেট করে দাও। তারপরে যদি সোশ্যাল মিডিয়া ইউজ করতে ইচ্ছা করে, তাহলে এই যে মানে নিজে থেকে পোস্ট করব এই ধরনের টেন্ডেন্সিটা একটু কমাতে হবে। ঠিক আছে? এই জিনিসটা কমাতে হবে। যা করবা সেটা এন্টারটেইনমেন্টের জন্য, তবে বেশি না। তোমার লাইফে এই মুহূর্তে এন্টারটেইনমেন্টটা একটু কম হলে ভালো হয়। ঠিক আছে? এটাই আমি বলব। আর সোশ্যাল মিডিয়া ইউজ করতে আমি মানে একটু লাইক ডিমোটিভেটই করছি তোমাদেরকে। কেন? কারণ হচ্ছে আমাদের সময় হয়েছিল যে অনেক সময় অনেক ধরনের মানে রুমার টাইপের ছড়ায় যায়। ঠিক আছে? অনেক সময় বলে যে এইচএসসি পরীক্ষা পিছায় যাবে, এইচএসসি মানে অটো পাস দিয়ে দিবে, এই হবে সেই হবে। পরীক্ষার মানে এই কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার আগে আমরা হঠাৎ করে মানে রাত ৩টার সময় শুনছি যে পরীক্ষা হবে না। ঠিক আছে? এ ধরনের অনেক কিছু হয়। অনেক ধরনের মানে মানে টেরর ছড়ায় যায় মানুষের মধ্যে। তো এই মানে প্যানিকিং জিনিসটা যাতে না হয় এর জন্য মেইনলি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাটা ভালো। কারণ তুমি একটা রুমার শুনে বিশ্বাস করে বসে থাকলা যে এইচএসসি পরীক্ষা পিছাবে। তারপর দেখলা যে এইচএসসি পরীক্ষা পিছানো না। ক্ষতি তো তোমারই হবে। না? তো এটার জন্য মেইনলি সোশ্যাল মিডিয়াটা আমি বলব যে মানে এখন ইউজ করাটা কমানোই ভালো। তো আমরা আমাদের পডকাস্টের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমার আরেকটা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে যে আম, আমাদের মধ্যে এখন এমন অনেকেই আছে যারা হচ্ছে মানে একাডেমিকের প্রিপারেশন আর অ্যাডমিশনের প্রিপারেশনটা অনেককে প্যারালালি প্রসিড করে। সো ইন দ্যাট কেস অনেকেই হয়তোবা মানে টেস্টের পর থেকে হয়তোবা অ্যাডমিশনের প্রিপারেশন স্টার্ট করেছিল। সো ইন দ্যাট কেস তোমার কাছে কি মনে হয় যে এখন যেহেতু আর সময় মাত্র 2 মাস বাকি আছে, সো অ্যাডমিশন প্রিপারেশনটা কি তাদের কন্টিনিউ করা উচিত নাকি করা উচিত না, বা যদি কন্টিনিউ করে তাহলে আসলে কিভাবে করা উচিত, সেটা নিয়ে যদি আচ্ছা, একটু বলতাম। অ্যাডমিশন প্রিপারেশন এই মুহূর্তে মানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষাটা তোমার এখানে মেইন। ঠিক আছে? তোমার জিপিএ 5 পাওয়াটা খুবই দরকার এই মুহূর্তে। তো তুমি যদি এমন হয় তোমার অ্যাডমিশন প্রিপারেশন খুবই ভালো কিন্তু তোমার মেইন একাডেমিক এইচএসসি প্রিপারেশনই তোমার খারাপ, তাহলে সমস্যা হবে। এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তুমি একটা হোঁচট খাবা, এবং মানে খাওয়াটা স্বাভাবিক। এবং সেটার পরবর্তীতে যখন তুমি দেখবে যে অ্যাডমিশন প্রিপারেশন নিতে যাচ্ছ, ওই টাইমে তোমার এইচএসসির রেজাল্ট বের হবে, এবং তুমি যদি দেখো যে কোনো কারণে তোমার জিপিএ 5 মিস হয়ে গেছে, তখন তোমার মধ্যে একটা প্যানিক কাজ করবে যে এখন আমি কি করব। তোমার যদি এই যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তাদের পিসিএম এর মার্কস যদি কোনো কারণে কমে যায়, তাহলে সেক্ষেত্রে মানে বুয়েটে পরীক্ষা দেওয়ার মানে স্কোপটাই চলে যাবে। আর মেডিকেলের ক্ষেত্রে তো জিপিএ 5 পাওয়াটা মাস্ট। মানে না পেলেও পরীক্ষা দেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে নাম্বার কেটে যাবে। এর জন্য আমার কাছে মনে হয় যে এইচএসসি পরীক্ষাটা এই মুহূর্তে তোমাদের কাছে মেইন গোল হিসেবে রাখতে হবে। আর অ্যাডমিশনের পড়াটা আসলে এখন আমি বলবো যে লাইক কমায় দাও, দরকার নাই। এখন এই মুহূর্তে অ্যাডমিশন বেস পড়াশোনা করার দরকার নাই। এই মুহূর্তে তোমরা এইচএসসিটাকে গুরুত্ব দাও। আমার মনে হয় আপুও এটাই করেছে। হ্যাঁ, আমার কাছেও আসলে এটাই মনে হয়, যখন আসলে এইচএসসি আগে আর 1 থেকে 1.5 মাসের মতো বাকি থাকে, তখন আসলে প্রস্তুতিটা সম্পূর্ণ আসলে এইচএসসি বেসডই করে ফেলা বেটার। কারণ আমি আসলে এরকম অনেক কেস দেখেছি যে হয়তোবা তারা মানে অ্যাডমিশন প্রিপারেশনটা কন্টিনিউ করে যাচ্ছিল, অ্যাডমিশনের বেশ ভালো একটা বেস লাইন আছে, কিন্তু হঠাৎ করে দেখা গেছে যে তার এইচএসসিতে হয়তোবা জিপিএ 5 আসে নাই। সো ইন দ্যাট কেস এটার কনসিকুয়েন্স কিন্তু মানে খুব একটা ভালো না, কারণ 3-4 মার্কস যখন কাটা যায় তখন আসলে নিজের জন্য এটা একটা ডিমোটিভেটিং ব্যাপার, যা সবাই আশেপাশে জিপিএ 5 পাইছে কিন্তু আমি তো অ্যাটলিস্ট জিপিএ 5 পাইলাম না। সো আই গেস এইচএসসিটাই আসলে এখন সবার মেইন টার্গেট হওয়া উচিত। এবং এইচএসসি ধরে বলে এইচএসসির একটা ভালো বেস লাইন থাকলে আসলে অ্যাডমিশনেও আসলে খুব একটা সমস্যা হয় না। এইচএসসির বেস লাইনটা আসলে অনেক অনেক বেশি দরকার। তো আমরা আমাদের আজকের এই পডকাস্টটা এখানেই শেষ করছি। তার আগে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখন নিজের শরীর আর স্বাস্থ্য এই দিকে হচ্ছে খেয়াল রাখাটা খুবই দরকার। কারণ দেখা যায় যে যদি মানে এক্সট্রা প্রেশার নিতে গিয়ে বা অনেক বেশি টেনশন করে যদি তোমরা অসুস্থ হয়ে যাও, ঠিক মতো না খাওয়ার কারণে যদি শরীর ঠিক অসুস্থ হয়ে যায়, তাহলে আসলে দেখা যায় যে এখন তুমি যতটুকু ইনপুট দিতে পারতেছো সেই প্রপার ইনপুটটা হয়তো বা তুমি দিতে পারবা না, অ্যান্ড ইন দ্যাট কেস আসলে আউটপুটটাও সেরকম ভাবে হয় না। তো নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আসলে খেয়াল রাখতে হবে। তো আমরা আমাদের আজকের এই পডকাস্টটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ।